দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আমি মোহাম্মদ গোলাম মোস্তফা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা প্রশ্ন ইদানিং শুনতে পাই, তা হলো বাংলাদেশের বিপ্লবটা কি হাইজ্যাক হয়ে গেছে? প্রশ্নটা একেবারে অমূলক না। কতগুলো কারণ যদি আমরা দেখি, জানি, বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে হয়তো এটা প্রশ্নটা জাস্টিফাই করা যেতে পারে। সেটা হলো যে বাংলাদেশের বর্তমান যিনি রাষ্ট্রপতি, তিনি শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি, যিনি আর্মি চিফ, সেনাপ্রধান, তিনিও তার আমলের সেনাপ্রধান। তাছাড়া বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের যে উপদেষ্টা পরিষদ, তার সিংহভাগই যারা উপদেষ্টা রয়েছেন, তাদের সিংহভাগই হলো যাদের সঙ্গে সরাসরি এই রেভলিউশনের সঙ্গে অর্থাৎ বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না। এখন আমরা যদি একটু কদিন আগে ফিরে যাই, পেছনের দিকে ফিরে যাই, তাহলে দেখব যে এই এতদিন ধরে যে মানে মিছিল হলো, এত রক্তপাত হলো, সব কিছুর পেছনে কিন্তু তরুণ সমাজ, ছাত্র সমাজ। মিছিলের সামনে তারুণ্যের ঔদ্ধত্য, মাঝখানেও তাই, পেছনেও তাই। আমরা কোথায়? প্রশ্নটা আমরা করতেই পারি। আত্মসমালোচনা খারাপ না। আমরা তো তখন আসিনি, সেই মিছিলে কোথাও আমাদের দেখা যায়নি। মিছিলে একটার পর একটা হামলা হচ্ছে, আবু সাইদকে হত্যা করা হলো, আমরা নিশ্চুপ, মুগ্ধ চলে গেল, আরো অনেক তাজা প্রাণ চলে গেল, আমাদের মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। অনেকে আপনারা বলতে পারেন যে আমরা কি করব, আমরা তো বলতে পারি না, কারণ যে রাষ্ট্র, যে স্বৈরাচার, তারা তো আমাদেরকে হত্যা করত। কিন্তু এই ভয়টা তো ওই তরুণদের জন্য ছিল, ওই ছাত্র সমাজের জন্য ছিল। তারা কেমন করে পারলো? এখানেই হলো বড় প্রশ্ন। এটাই হলো যে তারুণ্যের শক্তি। এই শক্তি একটা বিপ্লব ঘটালো। আমরা আগে জানতাম যে শেখ হাসিনা ইনভিনসিবল, অপরাজেয়। সে যদি যায় তাহলে আলটিমেটলি তার পিতার পথেই যাবে। কিন্তু কি দেখলাম? সমস্ত মৃত্যুকে উপেক্ষা করে এই তরুণরা তাকে হটিয়ে দিল। একটা সরকার গঠন হলো, ডক্টর ইউনূস আসলেন, উনি মানে সর্বজনগ্রাহ্য এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তার সে স্ট্র্যাটেজিক একটা কারণ আছে, সত্য বলা উচিত, যা এই পরিস্থিতিতে এমন একজন দরকার যিনি বিশ্বের কাছে গ্রহণযোগ্য। ডক্টর ইউনূস তাই, এবং ভদ্রলোক ভালো বটে, আমরা জানি তা। সুতরাং তাকে নিয়ে কোনো কথা নেই। কথা হলো যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা কে? শুধু দুজন এই দুজন কিন্তু আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতা। আর বাকিগুলো, আমি কিন্তু কারো বিরুদ্ধেই কথা বলছি না, কারো যোগ্যতা সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই, ব্যক্তিগত কোনো প্রশ্ন নেই। আমি জানি তারা সবাই যোগ্য ব্যক্তি, এবং তারা নিশ্চয়ই তাদের যে সমস্ত দায়িত্ব তাদেরকে দেওয়া হচ্ছে তারা সুষ্ঠুভাবে পালন করবেন। কিন্তু যারা এই যে প্রশ্নটা করেন বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে, তারা এই প্রশ্নটাও, এই কথাও বলেন যে আমাদের এই ছাত্রদের মধ্যে থেকে কি তারা কেউ এই উপদেষ্টা পরিষদে আরো আসতে পারতো না? দুজন তো ভালোভাবে চালাচ্ছে। আমরা জানি যে একটা সরকার চালানোর পেছনে যে শক্তিটা বেশি দরকার সেটা হলো আমলাতান্ত্রিক শক্তি। আমলা, বিশ্বের সমস্ত গণতান্ত্রিক দেশে আমলাদের আধিপত্য আছে, আমলারাই চালায়। শুধুমাত্র একদম নীতি নির্ধারণ পর্যায়ে বেসিক ব্যাপারে রাজনৈতিক নেতৃত্ব এবং যারা ও বিভিন্ন পেশায় নিয়োজিত
তারাই অবদান রাখেন, কিন্তু বাকি যে সমস্ত কাজ সেগুলো এই আমলারা করেন। সুতরাং এই ছাত্ররা যদি এই উপদেষ্টা পরিষদে আসতো, আরো বেশি করে আসতো, তাতে কিন্তু অসুবিধা হতো না। এটা মানে যুক্তির জন্য বলে কেন তাদেরকে বাদ দিয়ে এদেরকে না হলো। এই পয়েন্টগুলো অনেক আমি শুনেছি, অনেকে এগুলো বলেন যে কেন তারা তো রেভলিউশনারি একটা সরকার তৈরি করতে পারেন। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, যেগুলো জায়গায় রেভলিউশন হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন, সাউথ আফ্রিকাতে বিভিন্ন জায়গায় যেখানে রেভলিউশন হয়েছে, বলশেভিক রেভলিউশন, এই সমস্ত বিপ্লবে, সব বিপ্লব পরবর্তী যে সরকার গঠন করে, যারা বিপ্লব ঘটিয়েছে, যারা সম্মুখভাগে যোদ্ধারা, তারাই কিন্তু সরকার গঠন করে। ব্যতিক্রম কেন এখানে বাংলাদেশে? এই জন্যই কিন্তু এই সন্দেহটা হয়েছে। এর জন্য বলে যে বিপ্লবকে হাইজ্যাক হয়েছে। এখন এর উত্তর কিন্তু একটা সহজেই বের করা যায়। সেটা হলো যে বিপ্লব তো একদিনে শেষ হয় না। ফ্রেঞ্চ রেভলিউশন 10 বছর ছিল স্থায়ী। অর্থাৎ কালকে হাসিনা চলে গেল, আজকেই বিপ্লব শেষ, তা না। বিপ্লব চলতেই থাকবে। এর স্পিরিটটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। বিপ্লবের স্পিরিটটা মানে শুধুমাত্র যারা যুবক, যারা ছাত্র তারাই ধারণ করে তা না, যারা বয়স্ক তারাও ধারণ করতে পারে, এবং ধারণ করা উচিত, সবার উচিত। যদি আমরা সবাই আমাদের ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে এই বিপ্লবের স্পিরিটটাকে ধারণ করতে পারি, তাহলে তাহলে বিপ্লব কোনোদিন হাইজ্যাক হবে না, হতে পারে না। আবার দেখা হবে।